ভালো থাকার পরিবারের মুখে হাসি ফুটানো সেই স্বপ্ন নিয়ে গড় ছাড়েন বাংলার স্বপ্নবাজ ছেলেরা। কিন্তু সেই স্বপ্ন যখন সাগরের নজরে তলিয়ে যায়, তখন বাকি থাকে শুধু স্বজনদের আহাজারি। সম্প্রতি 18 জন বাংলাদেশি শহীদ সমাজ আমাদের মনে করে দিচ্ছে দালালের হাত ধরে ইউরোপ যাওয়ার পথটি হচ্ছে আসলে মৃত্যুর অন্য একটি নাম। মৃত্যুর পরিসংখ্যান যদি আমরা লক্ষ্য করি, ভূমধ্য সাগরীয় রুট, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর তথ্য মতে প্রতি বছর গড়ে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়ে মারা যান। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রুটে যাতায়াতকারীদের শীর্ষ তালিকার প্রথম 3 থেকে 5টি নিয়মিতভাবে বাংলাদেশের নাম থাকে। 2023 এবং 2024 সালে তথ্য মতে 2023 সালে ভূমধ্য সাগরে প্রায় 3 হাজার মানুষ মারা গেছেন, যার একটি বড় অংশ ছিল বাংলাদেশি। 2024 এবং 25 সালে এ দ্বারা অব্যাহত রয়েছে। 23 বছরে পদার্পণ করা সদ্য বিবাহিত একটি স্বপ্নবাজ যুবক, যেখানে তার 2টি ছোট ভাই রয়েছে, একটি বোন রয়েছে, নতুন বিবাহিত বউয়ের দায়িত্ব নিয়ে জীবন মৃত্যুর এই গেমে অংশগ্রহণ করেন। এটি কোনো সাধারণ গেম নয়, এটি কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স মিডিয়ার গেম নয়, এটি জীবন এবং মৃত্যুর গেম, যেখানে 2টি পথ রয়েছে, ডু অথবা ডাই, করো অথবা মর। এই গেমে যা করতে বলা হয় তা করতে হবে, নয়তো মৃত্যু নিশ্চিত। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার জন্য দালালের কথা মতো বাড়ি ছাড়েন সিলেটের জগন্নাথপুরের শায়েক আজিজুল দালালের মাধ্যমে একটি চুক্তি হয়। প্রথমে 1 সপ্তাহের মধ্যে গেম দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে আজিজুল দালাল বিভিন্ন সময় এই কথা পরিবর্তন করেন। এখানে গেম শব্দটি দ্বারা আসলে কি বোঝানো হয়? দালালের পরিকল্পিত নৌপথ রুট দিয়ে মানুষ পাচারের প্রক্রিয়া বোঝাতে তারা গেম শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে অবৈধ পথে অবৈধভাবে একটি ইউরোপের দেশে ঢুকানোর জন্য যে পথ ব্যবহার করা হয়, যে ধরনের পন্থা ব্যবহার করা হয়, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে মূলত তারা গেম শব্দটি দ্বারা উল্লেখ করার চেষ্টা করেন। যেখানে কিনা 1 সপ্তাহ পর গেম দেওয়ার কথা ছিল, সেখানে তারিখ প্রতিনিয়তই পরিবর্তন করছেন আজিজুল দালাল। আর এভাবে প্রতিনিয়তই শায়েকের পরিবারের কাছ থেকে কখনো 5 লাখ দাবি করছেন, তো কখনো 10 লাখ। আর এভাবেই 3 মাস কেটে গেল, কিন্তু আর গেম দেওয়া হচ্ছে না। আর এদিকে শায়েকের পরিবারের উপর প্রতিনিয়তই টাকার চাপ দিচ্ছেন আজিজুল দালাল। এই চাপ না নিতে পেরে শায়েকের পরিবার শেষ পর্যন্ত জমি বিক্রি করেন। এদিকে শায়েক এবং তার সাথীদেরকে একটি রুমের মধ্যে বন্দী করে রাখা হয়, তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়, তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয় না, সঠিকভাবে খাবার পানি পর্যন্ত সরবরাহ করা হয়নি শায়েক এবং তার সাথীদেরকে। যখনই তারা কোনো ধরনের প্রতিবাদী মনোভাব পোষণ করেন, তখনই তাদের উপর নির্যাতন করা হয় এসব দালালের মাধ্যমে। ঈদের পর গেম দেওয়া হয়, যেখানে তাদেরকে একটি ছোট্ট নৌকা দেওয়া হয়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ তোলা হয়, যার জন্য নৌকা ডুবু ডুবু অবস্থা, যার জন্য শায়েক এবং তার সাথীরা সেখানে যেতে মানা করেন। তারা আবার ফিরে আসেন। তখন আজিজুল দালাল এবং তার সাথীরা তাদের উপর নির্যাতন করেন এবং তাদেরকে আবার নৌকায় তুলে দেন। এই যাত্রায় শায়েক এবং তার সাথীরা 3টি সমস্যার সম্মুখীন হন। প্রথমত হচ্ছে ছোট্ট নৌকা দেওয়া হয়, যেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ তুলে দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে তাদের সাথে কোনো ধরনের খাবার দেওয়া হয়নি। এবং তৃতীয়ত হচ্ছে প্রতিমধ্যে চালক তার রাস্তা হারিয়ে ফেলেন, যেহেতু তাদের গন্তব্যের কোনো ম্যাপ দেওয়া হয়নি, যার জন্য চালক তার প্রতিমধ্যেই তার রাস্তা হারিয়ে ফেলেন। একবার কল্পনা করুন, আপনি ভূমধ্য সাগরে একটি নৌকার মধ্যে রয়েছেন, যেই নৌকার ধারণ ক্ষমতা মানুষের ধারণ ক্ষমতার চেয়ে কম, যেখানে পর্যাপ্ত পরিমাণে কোনো খাবার নেই, এবং তৃতীয় যে সমস্যা, আপনি যে গন্তব্যে যাবেন সেই গন্তব্যের পথ হারিয়ে গেছেন। আপনি তখন কি করবেন? আপনার কিরূপ অবস্থা হবে? আপনার তখন কি মনে হবে? ঠিক আপনি এখন যে অবস্থানে রয়েছেন, সেই অবস্থানে বসে আপনি ভূমধ্য সাগরে নৌকার সেই পরিস্থিতি কখনো কল্পনা করতে পারবেন না। ঠিক এমনটাই ঘটেছে শায়েক এবং তার সাথীদের সাথে, যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। অন্তহীন গন্তব্য, যেখানে শুরু রয়েছে শেষটা কারো জানা নেই। সেই সাথে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নৌকার ডিজেল খাওয়া শুরু করেন নৌকার বেশিরভাগ যাত্রী, যার মধ্যে শায়েক বেশি পান করেন। কি পরিমাণ তৃষ্ণার্ত হলে একজন মানুষ এমনটা করতে পারেন? এখন এখানে অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, সমুদ্রের পানি থাকা সত্ত্বে কিসের জন্য শায়েক এবং তার সাথীরা ডিজেল পান করলেন? দেখুন, সমুদ্রের পানিতে প্রায় 3.5% লবণ থাকে। মানব দেহে এত বেশি লবণ সহ্য করতে পারে না। যখন কেউ এই পানি পান করে, তখন রক্তে লবণের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যায়, শরীর সেটাকে বের করতে পারে না। আর এই জন্যই শায়েক ডিজেল পান করেন। আর ডিজেল খাওয়ার জন্য মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হয়, এবং একসময় শায়েক সহ তার অনেক সাথী মৃত্যুর কাছে হার মানেন ইউরোপের স্বপ্নের কাছে। তবে নৌকায় যে দেহ রয়েছে তার কি হবে? সাথীরা চেয়েছিলেন সাথে রাখার জন্য, কিন্তু কিছুদিন পর নিতর এ দেহ পছন্দরে, যার জন্য সবার বেঁচে থাকা কঠিন হয়ে যায়। যেহেতু নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থা, সুতরাং আর কোনো উপায় না দেখে মৃতদেহগুলো সমুদ্র ফেলে আসতে হয়। সাগরে ফেলাই দিছে, লাশ পচে গেছে ভাই, কি করব? দুর্গন্ধ থাকতে পারতাছি না। একই যাত্রায় শায়েকের সাথীরা যখন গ্রিসে পৌঁছান, অপরদিকে শায়েকের মৃতদেহ পরিণত হয় সমুদ্রের প্রাণীদের খাবারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আমাদের যুব সমাজ ভূমধ্য সাগর দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন? তার কারণ হচ্ছে একাধিক। তার কারণ হতে পারে বেকারত্ব এবং অর্থনৈতিক চাপ, দেশে মানসম্মত কর্মসংস্থান অভাব, এবং পরিবারের দারিদ্র্য দূর করার এক তীব্র আকাঙ্ক্ষা আমাদের যুব সমাজের মধ্যে রয়েছে। তার দ্বিতীয় যে কারণ, সেটি হচ্ছে সামাজিক মর্যাদা, অর্থাৎ ইউরোপে থাকে এই টাকটি আমাদের সমাজে অনেক সময় অভিজাত্যের প্রতীক হিসাবে দেখা হয়, যার জন্য আমাদের যুব সমাজ প্রতিনিয়ত ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তৃতীয় যে কারণ, সেটি হচ্ছে ভুল ধারণা। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ইউরোপের চাকচুক্যময় জীবন দেখে অনেকে প্রলুব্ধ হয়, কিন্তু এর পেছনে কঠোর বাস্তবতা তারা তা কখনো
জানেন না। তার জন্য আমাদের সমাজের মধ্যে একটি রীতি রয়েছে, আমাদের সমাজে ইউরোপে যারা বসবাস করছেন তারা যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো একটি ছবি প্রকাশ করেন তখন হয়তো অনেকে মনে করেন তারা অনেক সুন্দর জীবন লিড করছেন, তাদের অনেক টাকা রয়েছে, তারা একটি সুন্দর জীবন পাচ্ছেন, যার জন্য সবাই ইউরোপমুখী হচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে একটি কঠিন লাইফ রয়েছে, যেখানে প্রতিনিয়তই কাজকর্ম করতে হয়, যেখানে সার্ভাইভ করার জন্য অনেক প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করতে হয়, যা হয়তো দেশে বসে অনেকেই কখনো কল্পনা করতে পারছেন না। আর এই ধাপ শুরু হয় যখন তারা এ ধরনের ভুল সিদ্ধান্ত নেন। এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন যা আমাদের যুব সমাজকে হুমকি মুখে ফেলে দিচ্ছে, আর তা হচ্ছে এসব দালাল। এসব দালালেরা কিভাবে কাজ করেন, এসব দালালেরা কিভাবে আমাদের যুব সমাজকে ব্রেইন ওয়াশ করে এ ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করেন। এইসব যুবকদের জীবনে এসব দালালেরা মূলত স্বপ্নের ফেরিয়ালা। তারা শুরুতে বলেন লিবিয়া পর্যন্ত বিমানে, তারপর কয়েক ঘন্টা সমুদ্র পাড়ি, তারপর বাস্তবে যা ঘটে তা আমরা শায়েকের ক্ষেত্রে দেখতে পারি। গেমঘর অর্থাৎ লিবিয়া বা তিউনিসিয়া নিয়ে গেমঘরে আটকে রাখা হয় এবং মুক্তিপণের জন্য পরিবারের উপর নির্যাতন চালানো হয়। এখানে সবচেয়ে বড় বিষয় যা দালালেরা সবসময় গোপন করে রাখেন, রাবার বুট। ধারণ ক্ষমতার 3 গুণ মানুষ বুঝাই করে সস্তা রাবার বুট করে উত্তাল সমুদ্রে ছেড়ে দেওয়া হয় এইসব যুবকদের। এখানে যে বৃত্তের মাধ্যমে দালালের মূলত কাজ করেন সাধারণত ঢাকা থেকে দুবাই বা মিশর হয়ে লিবিয়া নেওয়া হয়, সেখানে ট্রলার বা রাবারের বুট দিয়ে ইতালি বা গ্রিসের পথে রওনা দেওয়া হয়। আর তারা যেভাবে আর্থিক লেনদেন করে থাকেন, কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ দিয়ে উপলব্ধি করেন, কিন্তু বিদেশে নেওয়ার পর তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেওয়া হয়, তাদের পরিবারের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করা হয়, যার মাধ্যমে সেই সব পরিবারের উপর মানসিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। তৃতীয় যে মাধ্যমে সব দালালরা ব্যবহার করে সব যুবকদেরকে ইন্সপায়ার করে থাকেন তা হচ্ছে বর্তমান ফেসবুক বা টিকটকের মাধ্যমে। দালালরা ভিজিট ভিসায় ইউরোপে আনার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে যুবকদেরকে আকৃষ্ট করে থাকেন। আর এসব বিজ্ঞাপন দেখার পর আমাদের যুবকেরা যারা কিনা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা কিনা চাকরির অভাবে ভুগছেন, যারা কিনা পরিবারের বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাদের মাথায় তখন এ ধরনের চিন্তা আসে, যদি আমি একবার ইউরোপে পাড়ি দিতে পারি, যদি আমি একবার ইউরোপে যেতে পারি, তাহলে ঋণ করে হোক বা লোন নিয়ে হোক আমি যদি টাকা দিয়ে দালালের মাধ্যমে একবার ইউরোপে পাড়ি দিতে পারি, তাহলে আমার পরবর্তী জীবন, আমার সন্তানের জীবন, আমার পরিবার হয়তো উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন। বন্ধুরা, বর্তমান সময়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার যে সিদ্ধান্ত আমাদের যুবকদের মধ্যে প্রতিনিয়তই আমরা দেখতে পারছি, এতে করে তারা সম্পূর্ণ ঝুঁকির মুখে নিজেদেরকে ফেলছেন, নিজেদের পরিবারকে ঝুঁকির মধ্যে রাখছেন। এর থেকে বাহির হওয়ার জন্য আমাদের সরকারকে, আমাদেরকে এবং সেই সব পরিবারকে, সেই সব যুবকের পরিবারকে এবং যুবকদেরকে ভেবে চিন্তে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি এখানে দুটি পন্থা আপনাদের সাথে তুলে দেবো, যাদের আমাদের যুব সমাজ এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার পূর্বে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তারা হয়তো ফিরে আসতে পারেন। যার জন্য আমাদের সরকারকে কাজ করতে হবে, আমাদের পরিবারগুলোকে কাজ করতে হবে এবং সেই সব যুব সমাজকে অবশ্যই বুঝতে হবে এ ধরনের সিদ্ধান্ত তাদের জীবন কখনো বদলাতে পারে না। প্রথম যে পন্থা তা হচ্ছে যারা প্রবাসে যেতে চায়, যাদের স্কিল বা ডিগ্রি রয়েছে, সরকার তাদের সব ধরনের সাহায্য করবে। দিন শেষে প্রবাসীর উপার্জন দেশের সম্পদ বয়ে আনে, সেই সাথে দালালদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। সেজন্য অবশ্যই বাংলাদেশ সরকার এইসব দালালদের পিছনে কাজ করতে হবে। কিভাবে এই দালাল চক্রগুলো কাজ করে, কার হাত রয়েছে এর পিছনে, সেই সব ব্যক্তিদেরকে আটক করতে হবে। তাদেরকে সম্পূর্ণভাবে ডিসকানেক্ট করতে হবে আমাদের যুব সমাজ এবং সেই সব দালালদের কাছ থেকে, যাতে করে আমাদের যুব সমাজকে এইসব দালাল থেকে রক্ষা করা সম্ভব। দ্বিতীয় যে পথ তা হচ্ছে দেশে শিক্ষার মান অনুযায়ী যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটিকে কয়েকটি ধাপে সাজাতে হবে। আধুনিক স্কিল জবগুলোকে একটি সেক্টরে রেখে যাদের স্কিল নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, তাদেরকে অবশ্যই ট্রেন করতে হবে। ট্রেন করার পর তারা যে যোগ্যতা অর্জন করবেন সেই যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাবেন এবং সে পরিমাণে তারা স্যালারি পাবেন, যাতে করে তারা আর বিদেশমুখী হতে হয় না। আমাদের যুব সমাজ প্রতিনিয়ত কাজের জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র ঘুষের জন্য তারা কখনোই চাকরি পান না। আমাদের যুব সমাজ বিভিন্ন সময় চাকরির জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু মামা খালা তাদের তদারকির জন্য আমাদের সাধারণ যুব সমাজ, যাদের কিনা যোগ্যতা রয়েছে, যাদের কিনা ডিগ্রি রয়েছে, শুধুমাত্র মামা খালু না থাকার দরুন, টাকা না থাকার দরুন তারা সেই চাকরিটা পাচ্ছেন না। সুতরাং বাংলাদেশ সরকারকে সেই সব স্থানে কাজ করতে হবে, ঘুষপোতা বন্ধ করতে হবে, মামু খালা যে তদারকি তা বন্ধ করে দিতে হবে। সেই সব ব্যক্তিরা কাজ পাবেন যাদের যোগ্যতা রয়েছে, যাদের ডিগ্রি রয়েছে। যাদের যোগ্যতা নেই বা ডিগ্রি নেই তারা যদি কাজ করতে চান, তাহলে বাংলাদেশ সরকার অবশ্যই তাদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। দেখুন, আপনি পৃথিবীর যেই স্থানে অবস্থান করুন না কেন, আপনি যদি নিজের উপর সন্তুষ্ট না হতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা বা আপনার ভৌগোলিক পরিবর্তন কখনো আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। সুতরাং আমাদের দেশে সেই সব যুবকদের প্রতি অনুরোধ থাকবে যারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা শুধুমাত্র একটি চাকচক্যময় জীবনের জন্য, যারা শুধু অর্থনৈতিক দুরবস্থা দূর করার জন্য বিভিন্ন দেশে পাড়ি দিতে চান। এখন অনেকে হয়তো বলতে পারেন আমরা কি চেষ্টা করবো না? দেখুন, চেষ্টা করুন বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নয়। আপনার অবশ্যই চেষ্টা এবং হার্ডওয়ার্ক প্রয়োজন। যেই চেষ্টা এবং হার্ডওয়ার্ক আপনি ইউরোপ যাওয়ার জন্য দেখাচ্ছেন অবৈধ পথে, ঠিক একই চেষ্টা এবং হার্ডওয়ার্ক আপনি দেশের মধ্যে কোনো একটি কাজের মধ্যে দেখান। আপনার একটি স্বপ্ন রাখুন যে 1 বছর পর আমি এই শূন্যস্থান ফিল আপ করবো, 2 বছর পর আমি অন্য একটি শূন্যস্থান ফিল আপ করবো। অর্থাৎ আপনার মধ্যে যে জিনিসটি কম রয়েছে সেই জিনিসটি অর্জন করার চেষ্টা করুন।
এটি হতে পারে টাকা, এটি হতে পারে যোগ্যতা, এটি হতে পারে শিক্ষা, এটি হতে পারে বাসস্থান, এটি হতে পারে আপনার প্রয়োজনীয় কোনো বস্তু যার দ্বারা নিজেকে সন্তুষ্ট করতে পারবেন। আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, তার কারণ হচ্ছে সন্তুষ্টি। আমরা যখন কোনো একটি বস্তু গ্রহণ করি বা সংগ্রহ করি বা কোনোভাবে সেটি অর্জন করি, তখন যদি আমরা সেই বস্তুটিকে নিয়ে সন্তুষ্টি অর্জন করি যে আমি যে বিষয়টি পেয়েছি, আমি সেটির জন্য যথেষ্ট কাজ করেছি এবং আমি হ্যাপি রয়েছি, তখনই আপনি জীবনে সুখী হতে পারবেন। আমি বিশ্বাস করি প্রতিটি ব্যক্তির মধ্যে একটি লুকায়িত গুণ রয়েছে যা হয়তো আপনি কখনো দেখতে পারছেন না, যা হয়তো অন্য কোনো ব্যক্তি দেখতে পারছে, তারা হয়তো আপনাকে কখনো সে নিয়ে পরামর্শ দিচ্ছে না। আপনি আপনার ভিতরে লুকায়িত সত্তাকে জাগ্রত করুন, আপনার ভিতরে যে প্রতিভা রয়েছে তা বিকশিত করার চেষ্টা করুন। আপনি চিন্তা করুন যে আমার মধ্যে কি এমন প্রতিভা রয়েছে যা দ্বারা আমি নিজেকে বিকশিত করতে পারি। সেই প্রতিভা নিয়ে কাজ করুন, সেই প্রতিভাকে সময় দিন। দেখবেন হয়তো সময় লাগবে, আপনি যখন লং টার্ম সময় দিবেন আপনার প্রতিভার মধ্যে, একটা সময় আপনি আপনার প্রতিভা বিকশিত করতে পারবেন। আপনার সফলতা দেখে আপনি ঈর্ষান্বিত হবেন। সুতরাং সেই পর্যন্ত অপেক্ষা করুন। শুধুমাত্র পাগলের মতো এ ধরনের সিদ্ধান্ত নেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে এ ধরনের কাজ করা শুধুমাত্র মূর্খতা ব্যতীত আর কিছু নয়। বন্ধুরা, আজকের মতো এখানে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।